আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের চতুর্থ সপ্তাহ পার করছে এবং যে যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ৭২ ঘন্টার মধ্যে শেষ করার একটা কল্পনা করেছিলেন, সেটা এখন দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে রূপান্তরিত হচ্ছে বা রূপ নিয়েছে। তো এই ৪ সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপর ইতিহাসের সর্বোচ্চ মাত্রার একটা বোমা বর্ষণ করেছে বা হামলা করেছে। যেটাকে বলা হচ্ছে যে ২০০৩ সালে যখন ইরাক আগ্রাসন করেছিল যুক্তরাষ্ট্র, তখন এই সমস্ত যুদ্ধে যতদিন ব্যয় হয়েছিল, সেখানে যে পরিমাণ বোমা বর্ষণ হয়েছিল, কিংবা ২০০১ সালে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানের উপরে আগ্রাসন চালিয়েছিল, সেই ২০ বছরের যুদ্ধে যে পরিমাণ বোমা বর্ষণ হয়েছিল, তো এই কয়েকদিনেই ৪ সপ্তাহে তার চেয়ে কয়েক গুণ বেশি বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর। কিন্তু তারপরেও ইরান আত্মসমর্পণ করেনি। তো এই যুদ্ধ কমান্ড, যেটা সেন্টকম, যুক্তরাষ্ট্রের যুদ্ধ কমান্ড, তারা বলছেন যে এ পর্যন্ত ইরানের উপরে ৮,০০০ টার্গেটে তারা বোমা নিক্ষেপ করেছে এবং সে কোনো বোমার যে ওজনটা ছিল সেটা ৫,০০০ পাউন্ড পর্যন্ত। কিন্তু তারপরেও এই এত ব্যাপক বোমাবর্ষণ করার পরেও ইরান আত্মসমর্পণ করেনি, বরং ইরান আরও পাল্টা আঘাত করছে এবং ইসরায়েল সহ এবং উপসাগরীয় যেসব জায়গায় দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি, সেখানে হামলা করছে ইরান এবং সমুচিত একটা পাল্টা জবাব দিচ্ছে। তো সর্বশেষ ইরানের হামলায় ইসরায়েলের পরমাণু শহর, যেটাকে ডিমোনা শহর বলা হয়, সেখানে ইরান আক্রমণ করেছে এবং ওই শহরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ২০টির মতো ভবন একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং ২০০ জনের অধিক লোকজন হতাহত হয়েছে। তো এই শহরেই ইসরায়েলের সেই পরমাণু কেন্দ্র রয়েছে, যেটাকে ডিমোনা পরমাণু কেন্দ্র বলা হয়। তো এর আগে ইসরায়েল, আমরা দেখতে পেয়েছিলাম যে ইরানের নাতানজ শহরের যে পরমাণু কেন্দ্র রয়েছে তার পাশে হামলা চালিয়েছিল। তো এর প্রতিশোধ দিতেই ইরান মূলত এই ইসরায়েলের ডোমিনা পরমাণু কেন্দ্রের পাশে এই হামলাটা করেছে এবং এটা সেই ইরানের টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি রয়েছে। অর্থাৎ এই যুদ্ধে আমরা দেখছি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ঠিক ইরানের যেসব জায়গায় হামলা করছে, এবং ইরানও ২৪ ঘন্টার মধ্যেই ঠিক একই ধরনের পাল্টা হামলা করছে উপসাগরীয় দেশগুলোতে এবং ইসরায়েলের অভ্যন্তরে, যেখানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে। যেমন ইসরায়েল কয়েকদিন আগে ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে আক্রমণ করেছিল। এর জবাবে ইরানও একটা পূর্ব ঘোষণা দিয়েছিল যে সেখানে তারা কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, এসব জায়গার তেল অবকাঠামোগুলো তারা হামলা করবে এবং ইরান সত্যি সেখানে পূর্ব ঘোষণা অনুযায়ী হামলা করে। তো এর ধারাবাহিকতায় এই নাতানজে পরমাণু কেন্দ্রের পাশে যখন ইসরায়েল হামলা করল, তখন ইরান সেই একইভাবে পূর্ব ঘোষণা অনুযায়ী এই ডিমোনা পরমাণু কেন্দ্র বা তার শহরের আশেপাশে হামলা করার জন্য একটা পূর্ব ঘোষণা দেয় এবং লোকজনকে সেখান থেকে সরে যেতে বলে। অতঃপর ইরান ঠিক তার পূর্ব ঘোষণা অনুযায়ী মিসাইল হামলা করে। তো এই সময় ইসরায়েলের যেটা ইন্টারসেপ্টর মিসাইলগুলো রয়েছে, সেগুলো এই ইরানের হামলাটা ঠেকাতে বা ইরানের মিসাইল ঠেকাতে পারেনি। এমনকি কতক জায়গায় সাইরনের শব্দও শোনা যায়নি। অথচ এটা ইসরায়েলের সবচেয়ে একটা সুরক্ষিত শহর এবং এখানে আক্রমণ করা ভীষণ একটা কঠিন ছিল। তো এছাড়া ইরান ইসরায়েলের যে আরাদ শহর রয়েছে সেখানেও হামলা করে এবং এই শহরটাও বেশ সুরক্ষিত এবং এখানে ইসরায়েলের বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা রয়েছে। তো এই ইরান যে হামলাটা করলো, সেই হামলায় ইসরায়েলের সেই আরাদ শহরের কয়েকটি সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এখানে যে একটা লক্ষণীয় বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ইসরায়েল ঠিক যেখানে ইরানের হামলা করছে, ইরান তার পাল্টা ঠিক সেই স্থানে একটা জবাব দিচ্ছে। এখন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কেন্দ্র যেগুলো রয়েছে, স্থাপনা রয়েছে, সেগুলো যদি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, তাহলে ইরানও এই ডিমোনা পরমাণু কেন্দ্র এবং ইসরায়েলের অন্যান্য পরমাণু সংশ্লিষ্ট যেসব কেন্দ্র রয়েছে সেখানে হামলা চালাবে এবং এই বিষয়টি মোটামুটি এখন ইরান সক্ষমতা অর্জন করেছে, এটা এখন নিশ্চিত হওয়া যাচ্ছে। আর এটাই যদি পাল্টাপাল্টি এভাবে হয়, পরমাণু কেন্দ্রের উপরে হামলা, তাহলে তেজস্ক্রিয় বিকিরণ ঘটবে এবং এই রেডিয়েশনের ফলে উভয় দেশের ব্যাপক মাত্রার ক্ষয়ক্ষতি হবে। তো গত ২১ মার্চ ইরানের
এসব হামলাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে এই যুদ্ধের সবচেয়ে কঠিন দিন অতিক্রম করেছে। তিনি এটাকে কঠিন দিন বা কঠিন বিকেল হিসাবে অভিহিত করেন। ওদিকে ২১ মার্চ ইরান উপসাগরীয় দেশগুলোতেও অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দিয়েছে। এর মধ্যে ছিল আরব আমিরাতের আল মিনহাদ বেস, এছাড়া কুয়েতের একটা বেস ছিল যেটাকে আলী আল সালেম এয়ারবেস বলা হয়। সেখানে মার্কিন এবং ইউকে, ব্রিটেনেরও সৈন্য ছিল বা সামরিক ঘাঁটি ছিল। তো ইরান ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে এসব ধ্বংসযজ্ঞটা চালিয়েছে। তবে ইরান গত ৭২ ঘন্টায় সবচেয়ে বড় দুটি সামরিক সাফল্য পেয়েছে। এর একটি হলো ইরানের আকাশে মার্কিন F-35 যুদ্ধ বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি হলো ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন এবং ব্রিটিশ যেটা সামরিক ঘাঁটি রয়েছে দিয়াগো গার্সিয়া, সেখানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো ইরানের এই দুই হামলা যুদ্ধের নতুন একটা সমীকরণ তৈরি করছে। যেমন F-35 যুদ্ধ বিমান, এটাকে এর আগে বিশ্বে কোনো স্থানে কেউ আঘাত করতে পারেনি এ পর্যন্ত, এবং ইরানি প্রথম তার দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে মজিদ ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে, সেটা দিয়ে তারা আঘাত করেছে। বিশ্বে এটা প্রথমবারের মতো একটা ঘটনা। তো মার্কিন যুদ্ধ কমান্ড সেন্টকম তারা এটা স্বীকার করেছে এবং তারা বলছে আঘাতপ্রাপ্ত ওই F-35 যুদ্ধ বিমানটি মধ্যপ্রাচ্যের একটি দেশে জরুরি অবতরণ করেছে। এছাড়া ইরান আরও একটি F-35 মার্কিন F-35 যুদ্ধবিমান এবং একটি ইসরায়েলি F-16 যুদ্ধবিমানকেও আঘাত করেছে তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে। তো এভাবে মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ঘায়েল করা যে করছে ইরান, এতে সমর বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তারা এখন নতুন করে ভাবছেন এবং তারা ইরানের সামরিক এই সক্ষমতাটা অন্য একটা উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন। তো এখানে এর কারণটা হচ্ছে যে এই বিমান শক্তির জোরেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা আকাশে একটা শ্রেষ্ঠত্ব দেখায় এবং এতদিন তারা এই ইরানের উপরে অবলীলায় আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু এখন ইরানের এই সক্ষমতাটা প্রদর্শিত হওয়ার ফলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই আকাশ শক্তির শ্রেষ্ঠত্বে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এদিকে ইরান দাবি করছে যে তারা মার্কিন আগ্রাসন শুরু হবার পর থেকে এ পর্যন্ত আকাশে ২০০টির বেশি অবজেক্ট বা যেগুলো ধ্বংসযোগ্য বস্তু ইরানকে আঘাত করতে পারে সেগুলোতে ইরান ধ্বংস করেছে, যার মধ্যে বিভিন্ন ধরনের মার্কিন ড্রোন রয়েছে, মিসাইল রয়েছে এবং ফাইটার জেট রয়েছে এবং এই যে জ্বালানি তেল সরবরাহকারী ফুয়েল ট্যাঙ্কার বিমান যেগুলো বলা হয় সেগুলো রয়েছে। তো এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ইরান মার্কিন দুটি রণতরীতে আঘাত করেছিল, একটি ইউএসএস জেরাল্ড ফোর্ড যেটি লোহিত সাগরে রয়েছে, আরেকটা রয়েছে ভারত মহাসাগরে আব্রাহাম লিঙ্কন। তো সেই দুটো মোটামুটি বেশ আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানি হামলায়। তো এভাবে ইরানের যুদ্ধ সক্ষমতা দিন দিন প্রদর্শিত হচ্ছে। তো যাই হোক, ইরানের দ্বিতীয় সাফল্যের ব্যাপারে একটু বলা দরকার। এই দিয়াগো গার্সিয়া দ্বীপে হামলা, এটা ইরানের উপকূল থেকে ভারত মহাসাগরের অভ্যন্তরে ৪,০০০ কিলোমিটার দূরে। তো ইরানের হাতে যে এত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা এই প্রথমবারের মতো প্রমাণিত হলো বা প্রথমবারের মতো জানা গেল। এতদিন ভাবা হচ্ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কেবলমাত্র ২,০০০ কিলোমিটার দূর পর্যন্ত পাল্লা রয়েছে এবং সেখানে তারা ইসরায়েলকে আঘাত করতে পারে, এর বাইরে পারে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ৪,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যার ফলে এখন মনে হচ্ছে যে বা অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে ইউরোপের শহরগুলোতেও, বিশেষ করে লন্ডনেও এখন ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানতে সক্ষম। তো এটা একটা নতুন চিন্তারেখা দেখা দিয়েছে এই সমস্ত শক্তিবর্গের দিকে। তো এখন দিয়াগো গার্সিয়া যে ইরানে হামলাটা করলো, এর ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় আরও বেড়ে যাবে। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এখন তাদের দূরের যে স্থাপনাগুলো রয়েছে সেখানেও তারা অতিরিক্ত প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বসাতে থাকবে এবং এতে যুদ্ধ ব্যয় আরও বাড়বে। তো ইতিমধ্যেই মার্কিন সদর দপ্তর যেটা পেন্টাগন রয়েছে, তারা সরকারের কাছে $২০০ বিলিয়ন নতুন একটা সামরিক বরাদ্দ চেয়েছে। যদিও মার্কিন কংগ্রেসে এটা পাস সহজেই হবে না এবং অনেক ঝামেলায় পড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে এই অর্থ বরাদ্দ নিতে গেলে। এদিকে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ তিনি বলছেন যে এই বিপুল বরাদ্দ এই কারণে দরকার, কারণ হচ্ছে যে কখনো কখনো খারাপ লোকদেরকে হত্যা করার জন্য অর্থের প্রয়োজন হয়। তো এই মার্কিন যুদ্ধমন্ত্রীর এই ধরনের একটা
লাগামহীন মন্তব্য বিশ্বব্যাপী একটা বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে এবং এটাতে সবাই খুব নিন্দামন্দ এবং সমালোচনা করছেন। এদিকে ইরানকে মোকাবেলার জন্য আরও অতিরিক্ত 4,000 মার্কিন সৈন্য, কয়েকটি যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার মিসাইল মধ্যপ্রাচ্যের দিকে মোতায়েনের খবর পাওয়া গেছে এবং তারা মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। তো যুক্তরাষ্ট্রের একটি নিউজ আউটলেট নিউজ ম্যাক্স তারা এই তথ্যটা দিয়েছে। তো এর আগে আমরা দেখেছিলাম যে জাপান থেকে 2,500 মার্কিন মেরিন সৈন্য তারা রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। সর্বশেষ তাদেরকে সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালীতে দেখা গিয়েছিল। সুতরাং ইরানকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার সামরিক শক্তিটা আরও বৃদ্ধি করছে। তো যদিও ডোনাল্ড ট্রাম্প ইরানের অভ্যন্তরে এইসব যে সৈন্য মোতায়েন করছে তাদেরকে মোতায়েন করা ইরানের মাটিতে বা স্থলযুদ্ধ পরিচালনা করা এই বিষয়ে তিনি স্পষ্ট কোনো কথা এখনও বলছেন না। তিনি এই বিষয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে চলেছেন। তবে ধারণা করা হচ্ছে যে ইরানের খার্দ দ্বীপ বা কিংবা আবু মুসা দ্বীপ এই দুটো দ্বীপ দখলের জন্য যুক্তরাষ্ট্র এসব সৈন্যদেরকে ব্যবহার করতে পারে। তো ওদিকে ইরান হুমকি দিয়ে রেখেছে যদি তার খার্দ দ্বীপ বা আবু মুসা দ্বীপে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালায় বা দখলের চেষ্টা করে তাহলে ইরান আরব আমিরাতের একটা বন্দর রয়েছে হরমুজ প্রণালীর কাছে, যেটাকে রাস আল খামিয়া বলা হয়, সেটাকে ইরান মানে বোমা হামলা করে উড়িয়ে দেওয়ার একটা সংকল্প ব্যক্ত করেছে বা হুঁশিয়ারি দিয়েছে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প মার্কিন সৈন্যদেরকে আরেকটি কাজে ব্যবহার করতে পারেন, সেটি হলো এই ইরানের অভ্যন্তরে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটা হস্তগত করবার জন্য অভিযান চালাতে পারে, একটা স্পেশাল অভিযান চালাতে পারে। তো ধারণা করা হচ্ছে যে ইরানের হাতে প্রায় 450 কেজি 60% গ্রেডের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এগুলো ভূগর্ভস্থ একটা গুদামে রাখা হয়েছে, ভূগর্ভের অত্যন্ত গভীরে, যেখানে বাংকার ব্লাস্টার বোমাগুলো প্রবেশ করতে পারে না। তো এই 60% গ্রেডের ইউরেনিয়ামকে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটাকে 90% গ্রেডের ইউরেনিয়ামে পরিণত করা যাবে এবং সেখান থেকে এই 2-3 সপ্তাহের মধ্যে ইরান পরমাণু বোমা বানাতে পারবে এবং এই পরিমাণ 450 কেজি ইউরেনিয়াম দিয়ে ইরান 15 থেকে 20টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে বা এটা বানাতে পারবে। তো এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এটা হস্তগত করতে চাইছে একটা স্পেশাল মেরিন সৈন্যদের দ্বারা অপারেশনের মাধ্যমে। তো এদিকে ইরানের নতুন যিনি সুপ্রিম লিডার রয়েছেন মুস্তাফা খামেনি, তিনি এই নববর্ষ, নওরোজ এবং ঈদুল ফিতরের এই যেটা চলে গেল, তো এই উপলক্ষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরাট একটা ভুল হিসাব নিকাশ করেছে ইরানের উপরে আক্রমণ করে এবং ইরানের আঘাতে এই শত্রুরা এখন হতবুদ্ধি হয়ে পড়েছে, এভাবে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তো অনেকে মনে করছেন ইরানের এই কট্টরপন্থী নেতা, তিনি তার পিতার চেয়ে অনেক কট্টরপন্থী। তো তিনি হয়তো তার পিতা নিহত ইমাম খামেনির যে ফতোয়া ছিল পরমাণু অস্ত্র তৈরি করার বিরুদ্ধে, সেটা তিনি বাতিল করে দিয়ে তিনি ইরানের জন্য পরমাণু বোমা হয়তো তৈরি করতে পারেন। তো যাই হোক, তো সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো যে এই যুদ্ধের তীব্রতাটা আরও বাড়বে বলে মনে হচ্ছে এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বৈদ্যুতিক অবকাঠামোগুলো ধ্বংস করবার জন্য একটা হুমকি দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে এটা খুলে দেওয়ার তিনি একটা হুমকি দিয়েছেন। তবে ইরান এর প্রতিবাদে পাল্টা একটা হুমকি দিয়েছে এবং ইরান বলছে যে যদি এটা তারা করে, তাদের বিদ্যুৎ অবকাঠামো যুক্তরাষ্ট্র হামলা করে, তাহলে সে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো রয়েছে এবং তার সহযোগী দেশের অভ্যন্তরে তেল, গ্যাস, এর খনি, বিদ্যুৎ অবকাঠামো এবং পানি শোধনাগার এবং ব্যাংক, বিমা, সেই সাথে আইটি ফার্মগুলো বা যেগুলোকে আইটি পার্ক বলা হয়, সেগুলো তারা বোমা হামলা করে বা ক্ষেপণাস্ত্র হামলা করে গুড়িয়ে দিবে। তো এভাবেই যুদ্ধের তীব্রতাটা আমরা আগামী দিনে আরও বৃদ্ধি পেতে দেখব। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।